নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, গতকালকে আমি একটা স্টোরি করেছিলাম যে পাকিস্তান বাংলাদেশে মিসাইল পাঠাচ্ছে। এই খবরটা করার পর আমার যে কমেন্ট বক্স আছে আপনারা সবাই চেক করে দেখবেন, জামাতিদের কি লাফালাফি এবং কি গালিগালাজ। তো এই জামাতিরা বুঝতে পারছে না যে গাধা পাকিস্তান ইজ ইস্যুইং ডেথ ওয়ারেন্ট ফর বাংলাদেশ। ডেথ ওয়ারেন্ট ইস্যু করছে, এটা বোঝার মতো ক্ষমতা নেই। ওই পাকিস্তানের মিসাইল যখন এসে বাংলাদেশে প্রবেশ করবে, তারপর যখন গুড়গুড় গুড়গুড় করে সেভেন সিস্টারের দিকে এগোবে, ভারতবর্ষ কি মুখে বুড়ো আঙুল দিয়ে চুষবে? একজন আবার লিখেছে যে এই মিসাইল সেভেন সিস্টারের ওপরে গিয়েই পড়বে। শত শত মিসাইল আছে তো ভাই পাকিস্তানের কাছে 180টা। তারপরে ভারতের উপরে নিক্ষেপ করার পর কটা বেঁচে আছে তাও আমি জানি না। আবার নাকি 20টা ওয়ারেড ওরা নাকি মিসাইল ফিসাইল আবার নাকি পাঠাবে বলেছে। এটাও বাংলাদেশের লোকেরা লিখেছে। আমাকে কমেন্ট বক্স চেক করুন আপনারা, আমি একটাও মুছে দিই না, সব থাকে। মানুষ দেখুক এদেরকে। আমি ওই জন্য একটাও আমি ডিলিট করি না, রিমুভ করি না, থাক, সবাই সব দেখুক। গতকালকেই আবার ইনসিডেন্টালি মিল্টন দা, হাসনাত মিল্টন, তিনি একটি ভিডিও করেছেন। হাসনাত মিল্টন দা, তার কিন্তু সেনাবাহিনীতে প্রচুর যোগাযোগ আছে। এটা আমি নিজে প্রত্যক্ষ করেছিলাম যখন উনি আমাদের ভারতবর্ষে এসেছিলেন কলকাতায়, প্রেস ক্লাবে যখন আমরা আড্ডা মারছি, সেই সময়তে একজন মেজর জেনারেলের একটা, ব্রিগেডিয়ার জেনারেলের একটা ফোন আসে। তো উনি আমায় দেখালেন, দেখিয়ে উনি বাইরে গিয়ে, কারণ আমাদের প্রেস ক্লাবের ভেতরে যে জায়গাটা, বসার জায়গাটা আছে, সেখানে নেটওয়ার্কটা ভালো আসে না। উনি বাইরে গিয়ে কথা বলে এলেন। ফলে সেনাবাহিনীর সঙ্গে যে মিল্টনদার একটা গভীর যোগাযোগ রয়েছে, সেটা আমি সেদিনকে স্পষ্ট বুঝেছিলাম। সেই মিল্টন দা একটা খবর করেছেন যে তিনি এক মেজরকে ফোন করেছিলেন, না কাকে ফোন করেছিলেন, তিনি তার ব্রিগেডিয়ারকে ফোন করে, ব্রিগেডিয়ার হয়তো জেনারেল মেজরকে ফোন করেছেন, মেজর হয়তো জেনারেল ওয়াকারকে ফোন করেছেন যে ভারতবর্ষ আক্রমণ করলে আমরা কি করতে পারি। তাতে তিনি বলেছেন যে আমাদের পাকিস্তান আর আমেরিকা সাহায্য করবে। গতকালকে ভিডিওটা করেছে, দেখে নেবেন একবার। এটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মানে বক্তব্য, মানে ইন্টারনাল বক্তব্য এটা, যে আমরা কিছু করতে পারবো না। তখন মিল্টন দা আবার জিজ্ঞেস করেছেন ঘুরিয়ে, যদি আক্রমণ করে তাহলে আমরা কতক্ষণ আটকাতে পারবো? তখন ওই সেই মেজর না ব্রিগেডিয়ার কে যেন, আমার ঠিক মনে নেই, তিনি মিল্টন দাকে বলেছেন খুব বড় জোর হলে 6 থেকে 7 ঘন্টা। তখন মিল্টন দা জিজ্ঞেস করেছেন কেন? তখন 6 থেকে 7 ঘন্টা এই কারণে, ওদের আস্তে আস্তে 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগবে, তো ততক্ষণ পর্যন্ত আমরা আছি, তারপর কি হবে সে তো আল্লাহ জানে। তাই এইরকম সেনাবাহিনীর পেছনে দেশের কোটি কোটি টাকা খরচা করে লাভটা কি? তার থেকে ইউরোপিয়ান ইউনিয়নে যেরকম ছোট ছোট দেশগুলো রয়েছে, একটা শক্তিশালী একটা পুলিশ বাহিনী রেখে দাও। কারণ যে সেনাবাহিনী শত্রুদের সঙ্গে লড়তে পারবে না, লড়ার আগে অস্ত্র ফেলে দেবে এবং ভাববে যে অমুক দেশ এসে আমায় সাহায্য করে, ও এসে আমায় সাহায্য করবে, সেই সেনাবাহিনী রাখার কোনো মানে যৌক্তিকতা আছে? আপনারা আমায় বলুন। তার পেছনে তো কোটি কোটি টাকা খরচা হচ্ছে। আমাদের সেনাবাহিনী যেমন স্বাধীনতার পর থেকে লড়াই করেই আসছে,
সিয়াচিনের -50°C সেখানেও কিন্তু তারা ওখানে দাঁড়িয়ে রয়েছে, যেখানে -50°C সেখানেও তারা পাহারা দিচ্ছে। কোমর অব্দি ডুবে যায় বরফে, মাঝে মাঝে ধস নামে, ঢুকে যায় ভেতরে, সেখান থেকে খুঁড়ে তাদের জীবিত বার করা হয়। 2-1 জন মারাও গিয়েছে, তাদের দেহ পাওয়া যায়নি। এই হচ্ছে আমাদের ভারতীয় সেনাবাহিনী, সিয়াচিনে বসে আছে ওখানে গ্লেসিয়ারের মধ্যে। আর আপনাদের সেনাবাহিনী বলে দিচ্ছে যে আমেরিকা আর পাকিস্তান আমাদের সাহায্য করবে, সেই আশায় আমরা বসে আছি। আরে ভারত কি ওখানে সৈন্য পাঠিয়ে মারবে? ভারত এখান থেকে 15-20টা মিসাইল আর কামাকাজে ড্রোন ফেলে দেবে, তাতেই তো বাংলাদেশ শেষ। বুটস অন গ্রাউন্ড করার দরকার নেই, তো 71 সাল নয়, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে। পাকিস্তানে কি ভারতীয় সেনাবাহিনী পা দিয়েছিল? পা দেয়নি। আপনাদের দেশের মিডিয়া তো প্রচার করে যে একেবারে পাকিস্তান ভারতে অর্ধেক প্রায় দখলই করে নিয়েছে, সাদা পতাকা উড়িয়ে বা ভারতীয় ফৌজ পালিয়ে গেল, এই সমস্ত ভিডিও আমি দেখেছি। বাস্তব চিত্র কি? বাস্তব চিত্র উল্টোটা। এখন যদি বাংলাদেশের উপরে আক্রমণটা হয়, এই যে গুটি 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 করে যখন গাড়িগুলো এগোবে 7 সিস্টারের দিকে, তখন ওই মিসাইলের ওপরেই কামাকাজি ড্রোনগুলো পড়বে। আর কোথায় পড়বে জানেন? যতগুলো ক্যান্টনমেন্ট আছে, যতগুলো পাওয়ার গ্রিড স্টেশন আছে, সব কটা যেগুলো আর কি দেশকে চালায়, সেই সব জায়গাগুলোকে ধ্বংস করে দেবে। ধ্বংস করে দিয়ে একেবারে সাফ করে দেবে, নিশ্চিন্তে আপনারা বসে থাকুন। শুধু ওই মিসাইলটা আসতে দিন। এখন হয়তো অনেকে খবরটা হয়তো জানেন না, কিন্তু ধীরে ধীরে জানতে পারবেন, খুব ধীরে ধীরে জানতে পারবেন যে মিসাইল কি কি মিসাইল আসছে, কবে কবে এসে পৌঁছাচ্ছে। ভারত ঢুকতেও দেবে, ঢুকতে দেবে ভারত। এ ঢুকে তোরা হামলা কর, হামলার প্রস্তুতি নে। আমারও তো ভেতরে ঢোকার জন্য আমারও তো একটা কিছু ইস্যু দরকার। ইস্যু বিহীন তো আমি করতে পারবো না। পাকিস্তানের ক্ষেত্রে কি হয়েছিল? প্রথমে পাকিস্তানে গিয়ে শুধু সন্ত্রাসবাদীদের ডেরাগুলো ভেঙে দিয়েছিল। তার রিটালিয়েশনে পাকিস্তান যখন ভারতের ওপর আক্রমণ করলো, বিমান হামলা করলো, ড্রোন হামলা করলো, তখন ভারত তার উপযুক্ত জবাবটা দিল এবং সব রানওয়ে ফানওয়ে সব ধ্বংস করে দিল। F-16 ধ্বংস হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে যে আমেরিকা তার যা F-16 বাকিগুলো ছিল সব নিয়ে পালিয়ে যাচ্ছে এখান থেকে। আর চীন বলে দিয়েছে, তোমাদের হাতে আমি আর কোনো এডি সিস্টেম আর অস্ত্র দেব না, আর বিমানও দেব না, কারণ তোমরা আমার নাম এমন ডুবিয়েছ যে সারা পৃথিবীতে এখন চীনা অস্ত্র বিক্রি করা আমার পক্ষে দুষ্কর হয়ে গিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর হাতে আমেরিকার অস্ত্র পড়ুক আর চীনের অস্ত্র পড়ুক, আর ভারত যদি দেয় ভারতের অস্ত্রই বা পড়ুক, তার দফা রফা হয়ে যাবে, বদনাম করে শেষ করে দেবে। সেই চীনের মিসাইল কতটা উড়বে, কতটা আসবে আমি জানি না। এডি সিস্টেম ভেঙে তো আর ভেতরে ঢুকতে পারবে না, ওই মাঝ আকাশেই শেষ হয়ে যাবে। তো তারপরে যে তাণ্ডবটা শুরু হবে, তাই বলছি যে এটা হচ্ছে বাংলাদেশের ডেথ ওয়ারেন্ট ইস্যু হচ্ছে। এটা হচ্ছে বদলা। যে ভারতবর্ষ আমাদের সঙ্গে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল, দেখো সেই ভারতবর্ষকে দিয়ে আবার বাংলাদেশে আমি হামলা করিয়েছি। এটা হচ্ছে বদলা। পাকিস্তান কিন্তু এখানে চিরকালের জন্য আসেনি, এই বদলাটা নেওয়ার জন্য এসছে। আর জামাতিগুলো একেবারে ছাগলের 3য় সন্তানের মতো ওদুদ খাচ্ছে, আমি এর পরে খাবো করে লাফাচ্ছে। এদের শেষকালে কি হবে সে তো ওরাই জানে। আর আপনারা দেখেছেন, আমি অনেক আগে বলেছিলাম পৃথিবী এদের কাছে ছোট হয়ে আসছে, অনেক আগে বলেছিলাম। তারপর প্রফেসর সাহেবের কি অবস্থা হলো, সজীব ভুঁইয়ার কি অবস্থা হলো,
এখন মাহফুজের কি অবস্থা হচ্ছে। পৃথিবীর কোন দেশের এমন নেই যেখানে আওয়ামী লীগের সমর্থক নেই আর বাংলাদেশি নেই। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই। আর যেখানে এরা যাবে সেখানে প্রহারেরও ধনঞ্জয় এমন তারা করবে। এতদিন তো মব দেখেছে, এবার মব বিদেশের মাটিতে দেখবে। সুতরাং না আসতে পারবে ভারতবর্ষে পেলে পরে ভারতবর্ষের জনতা মেরে হাড়গোড় ভেঙে দেবে, সোজা হাড়গোড় ভেঙে দেবে, মেরে ফেলবে না, হাড়গোড় ভেঙে দেবে, যাতে উঠে দাঁড়াতে না পারে। আর বিদেশে যাওয়ার তো রাস্তা পুরোপুরি বন্ধ, আর ভারত তো তখন এয়ার রুট বন্ধ করে দেবে। সুতরাং দেশে পড়ে আমি যা বলেছি, হয় ওই ঝুলবে, নয় গুলি খাবে, আর নইলে গণদোলায় মৃত্যু হবে। এই ভিডিও সংরক্ষণ করে রাখুন, খুব শিগগিরই এই জিনিসটা বাস্তবে প্রতিফলিত হবে, আমি এটা আপনাদের গ্যারান্টি দিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।